পরিবেশে প্রায়শই থাকি। ফলে হয় কি যে সম্বোধন বা এক ধরনের যে বিনিময় যেটাকে বলে যে পরস্পরের সাথে পরিচিত হওয়া, তার মনে হয় কি সবসময় বুঝি পরিচিত। আমি কিন্তু তোমাদের মতো যারা আছো বা যে বয়সের, এদের সাথে আমার মেলামেশা অনেক। আমি নিজেই অনেকগুলো স্কুলের সাথে জড়িত। নালন্দা, ফুলকি, তারপরে নারায়ণগঞ্জে একটা স্কুল আছে আদর্শ স্কুল। তার ফলে আমার মজার মজার অভিজ্ঞতা আছে। একবার একটা ক্লাসে আমি গেলাম, একটা স্কুলের, সেখানে বললাম হঠাৎ কথা প্রসঙ্গে, এমন না যে খুব চিন্তা করে, খুব গভীর চিন্তা থেকে কথা বলছি, বললাম যে আচ্ছা বলো তো, যদি একটা টেলিস্কোপে দূর থেকে দূরতর জায়গা দেখতে বলা হয়, শেষ প্রান্ত, কি দেখা যাবে? এক একজন বলতেছে এরকম হবে, আরেকজন বলছে না না শোনো এইরকম হবে, এরকম বলতেছে। হঠাৎ করে একজন বলতেছে, তাদের বয়স ধরো এরকম যে সিক্সে পড়ে, এরকম 6, 7 এরকম হবে। একজন বলতেছে এত দূর যে সে দূর আমরা চিন্তাও করতে পারি না। হঠাৎ করে একজন বলতেছে না আমি বুঝতে পেরেছি, একটা কালো দৃশ্য আমরা দেখব ওই টেলিস্কোপের মধ্যে। তা আমার কাছে খুব অবাক লাগলো, এরকম একটা কথা বললো কেন। আমি বললাম তুমি নিশ্চিত? নাকি হ্যাঁ। কিছুক্ষণ পর একজন বলল যে না, ব্যাপারটা এরকম। শেষে যে প্রথমে বলল কালো দৃশ্যটা দেখবে, সে হঠাৎ করে বলল যে না না, ওই কালো দৃশ্যে যে অবয়বটা সেটা যদি পরিষ্কার হয়, তাহলে আমি মাথার চুল দেখব। আমি বললাম যে কার চুল দেখবে? বলল আমি আমার চুল দেখব। কথাটা কিন্তু সত্যি। ওরকম একটি টেলিস্কোপ যদি হতো যাতে বিশ্বের শেষ প্রান্ত দেখা যায়, তাহলে আমি আমার মাথার পিছনটাই দেখব। এই মহাবিশ্বটা হলো এরকম। খুব মজার না? আসলেই খুব মজার। আমরা জন্মেছি এখানে, আমরা ঠিক জানি না আমরা কোথায় যাচ্ছি। তবে থাউজেন্ড থাউজেন্ড ইয়ার্স, অর্থাৎ হাজার হাজার বছর ধরে মানুষ চেষ্টা করছে আমরা আসলে যাচ্ছি কোথায়। সেই জন্যই আমাদের জ্ঞান বিজ্ঞান, সেই জন্যই আমাদের চেষ্টা। বিজ্ঞান আমাদের পথ দেখাবে কিনা আমরা খুব নিশ্চিত না একদম। অন্য বিষয়গুলো দেখাবে কিনা, ফিলোসফি, সাহিত্য, বিভিন্ন গণিত। কিন্তু এটা সত্যি যে এই যে বিষয়গুলো বা এই যে আমাদের যে চেষ্টা, এই যে পড়াশোনা, তা যদি একত্রিত করি, কিছু পথ তো আমাদের দেখায়। যেমন আমরা এখন জানি আমরা কিভাবে জন্মেছি, কি পদার্থ দ্বারা জন্মেছি, কিন্তু আমরা এটা জানি না যে কেন মহাবিশ্বে আমাদের জন্ম। আমরা একটা জার্নি করব, সেই জার্নিটা 1500 কোটি বছরের। দেখি সেই জার্নিটা আমরা শেষ করে যেতে পারি কিনা। এখানে জার্নি অবশ্য কখনো শেষ হয় না, যাত্রা শুরু হয় এবং সেই যাত্রা চলতেই থাকে। আমার দ্বিতীয় অভিজ্ঞতার ক্ষেত্রে যাই। এরকম আরেকটি জায়গায় স্কুলে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো, এই যে আপেলের কথা বলো, আপেল পড়ছে দেখেই নিউটনের মহাকর্ষ সূত্র হয়েছে, এরকম একটা কথা আছে না? যদি এরকম হতো যে আপেল না পড়ে কাঁঠাল পড়তো, তাহলে তো নিউটন অক্কা পেত, তাই না? আসলেই পেত। কিন্তু এই আপেল বা আম বা কাঁঠাল যাই পড়ুক না কেন, নিউটনের যে সূত্র তা ওই কথাই বলে। এখন কথা হচ্ছে কি কথা বলে আসলে নিউটনের সূত্র। সেই প্রসঙ্গে যখন জিজ্ঞাসা করলো আচ্ছা বলো তো আমটা কোথায় পড়ে, ও বলছে নিচেই পড়ে। আমি বললাম তুমি নিশ্চিত নিচে পড়ে? হ্যাঁ, তুমি তাকাও তার কাছে, তুমি দেখতে পাবে যে আমটি নিচে পড়ে। তা আমি বললাম যে হ্যাঁ আমি তো তাকিয়েছি, কিন্তু আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, বিভ্রান্ত হয়ে যাই যে আসলে কি নিচেই পড়ে। তখন একজন হঠাৎ করে এরকম বললে মনে হয় না যে একজন বিভ্রান্তির মধ্যে।
আমি তোমাদের কাছে ছুড়ে দিতে চাই, কত আমটি কোথায় পড়ে? যে কেউ বলতে পারো। হ্যাঁ, কোথায় পড়ে? মাটিতে পড়ে বা নিচে পড়ে, এই দুটার মধ্যে কি পার্থক্য আছে? আচ্ছা, আছে। কি পার্থক্য? তা যখন ওরা বললো যে কনফিউজড হয়ে গেল, তখন বললো যে এক একজন বললো যে না ঠিক আছে আমি আরেকটু চিন্তা করি। তা তোমরাও চিন্তা করতে পারো, সেটা তো চিন্তা তো করতেই হবে, এবং চিন্তাতে হয়তো 1000 ইয়ার্স কেটে যেতে পারে, তাতে কিছু আসে যায় না। চিন্তা করাটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তখন আমি বললাম যে আচ্ছা, যদি ঠিক এরকম হতো যে আমাদের এই পৃথিবীর নিচের জায়গাটা একেবারে এটা আমেরিকা বা এরকম তার আশেপাশের কিছু দেশ হবে, ওখানে যখন পড়ে তাহলে আমটি কোথায় পড়ে? আমরা যদি হিসাব করি তাহলে উপরেই পড়ে, নিচে পড়ে না। তাহলে ওখানে একরকম হচ্ছে, এখানে একরকম হচ্ছে, কেন? তাহলে এর কথা অর্থ কি? এটা একটু বিভ্রান্তিকর না? তখন ওরা বলল যে না না, একজন বলল আমটি আসলে ভূপৃষ্ঠে পড়ে। আসলে ও যে কথাটি বলেছে আমটি মাটিতে পড়ে, সেটা কিন্তু এক্স্যাক্টলি ঠিক। কারণ নিচে পড়াটা হচ্ছে, নিচে বলে কোনো জিনিসই নাই আসলে এই মহাবিশ্বে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে এটাই যে আমরা আমাদের পুরো এডুকেশনে, পড়াশোনায় উঁচু এবং নিচু শব্দটা বাদই দিতে পারলাম না, কারণ আমরা সেই পরিমাণ ভাষার দক্ষতাই তৈরি করতে পারিনি। সেই জন্য বলা হয় যে সায়েন্টিফিক কালচার বা বিজ্ঞান সংস্কৃতি আমরা আত্মীকরণ করতে পারিনি। আমাদের মস্তিষ্কে বিজ্ঞান নাই, কি আছে? আমরা এক ধরনের মুখস্থ করি। কি বলে, আমি যখন চিটাগাং কাটটেলি সিটি কর্পোরেশন হাই স্কুলে একটা বক্তৃতা দেই, হঠাৎ করে 8 পড়া, 8 বা 9 পড়া একটা মেয়ে আমাকে প্রশ্ন করলো, আচ্ছা তুমি যে বলছো যে এই সূর্যের কথা, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, কিন্তু আমরা প্রতিনিয়ত পড়ি যে সূর্য উদয় হয়, সূর্য অস্ত যায়। এই কথা তো তাই বলে পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে। তুমি যখন বাইরে সকালে জানলাটা খুলে দাও আর সূর্যের আলো আসে, সূর্যটা তো উঠতে থাকে, কি মনে হয়? সূর্যটা পৃথিবীর চারিদিকেই ঘোরে। এটা হলো আমাদের ইম্পেরিক্যাল নলেজ, অর্থাৎ অভিজ্ঞতালব্ধ জ্ঞান, তাই তো? তাহলে এরকম হলো কেন যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে? এই প্রশ্নটা যখন করলো, তখন আমার আসলে খুব অদ্ভুত লেগেছে যে যে মানুষের কত গভীরতা, কত জ্ঞান। যে দেখো, যে শহর রাজধানী থেকে দূরে নানা রকমের ইসের মধ্যে হয়তো পর্যাপ্ত অনেক কিছুরই অভাব, তার মধ্যে থেকে সে চিন্তা করেছে যে একটা বাক্য বিন্যাসে কি ধরনের বিভ্রান্তি আছে। তখন আমি উত্তর দিলাম যে আসলে আমরা সেই ধরনের পরিভাষা তৈরি করতে পারিনি যা তার নান্দনিক বোধটা রেখে, তার সুরটা রেখে, তার মেলোডিটা রেখে সে এমন একটা বাক্য তৈরি করবে যে বাক্য বলবে আসলেই সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে। এখন কথা হচ্ছে যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, এই কথাটার মানে কি? কোপার্নিকাস নামে একজন বিজ্ঞানী, সে হঠাৎ করে চিন্তা করলো, সে গির্জায় কাজ করতো। তা গির্জায় কাজ করার ফলে সে নানা রকমের পুরানো, তখন গির্জা খুব পাঠাগার বা বই সংরক্ষণ করত। সে হঠাৎ করে একটা পাণ্ডুলিপি পায়, বহু প্রাচীন, প্রায় কত হবে, 1800 বছর বা 2000 বছর। সে পাণ্ডুলিপিতে অদ্ভুত কিছু কথা সে লক্ষ্য করে। তার নিজেরও অবজারভেশনে মনে হয়েছে যে এরকমই বোধ হয় ব্যাপারটা। যখন সে পাণ্ডুলিপিতে ওই কথাগুলো লেখা দেখে, তখন সে আবার সেটাকে রিথিঙ্ক করে এবং রিঅ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে। তখন কিন্তু দূরবীন ছিল না, খালি চোখে অবজার্ভ করত। তখন দেখে যে যদি পৃথিবী থেকে আমরা এই জগৎটাকে দেখি তাহলে অনেক জটিল লাগে, কেমন আঁকি বুকি প্যাচ গজ। আমরা কিছু স্লাইডে কয়েকটি জিনিস দেখাবো, দেখালে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আমি নিজেকে চিন্তা করতে পারি যে আমি সূর্যে দাঁড়ায় আছি, তখন দেখব এই সৌরজগৎটা খুব সরল আমাদের কাছে, খুব সুন্দর আমাদের কাছে, কিন্তু পৃথিবী থেকে দেখলে এটা অনেক জটিল।
কোপার্নিকাসই হলো ইতিহাসে প্রথম ব্যক্তি যে বোঝালো যে সূর্যে দাঁড়িয়ে যদি তুমি এই সৌরজগৎটাকে দেখো বা এই জগৎটাকে দেখো, তখন সৌরজগৎ মানেই ছিল এই মহাবিশ্ব, সৌরজগৎটাকে দেখো, তাহলে কি দেখবে? দেখবে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, সূর্যের চারিদিকে শুক্র গ্রহ ঘোরে, শুক্রের চারিদিকে মঙ্গল ঘোরে, শুক্রের চারিদিকে বৃহস্পতি ঘোরে, ঘোরে নেপচুন, সবকিছুই। কিন্তু এই কথাটা মানুষ মেনে নিতে পারেনি, কারণ মানুষ সবসময় দেখেছে যে যখনই সে বাইরে তাকায় সূর্যটা ওঠে, সূর্যটা অস্ত যায়। তাহলে এই কথা বোঝার জন্য মস্তিষ্কের যে ব্যায়াম দরকার, মস্তিষ্কের যে চর্চা দরকার, সেটা আমাদের সিভিলাইজেশন বা সভ্যতা খুব একটা গড়ে তুলতে পারেনি। সেই জন্যই এত ভয়াবহতা আমাদের এই সভ্যতার মধ্যে কাজ করে। তা আমরা একটু স্লাইডে যাই, কারণ আমাদের একটা জার্নি বাকি আছে। সেই জার্নিতে আমি যদি শেষ করে যেতে পারি তাহলে ফ্যান্টাস্টিক হবে, কিন্তু এটা সময়েরও একটা ব্যাপার আছে। আমি একটু সৌরজগতের ছবিগুলোর দিকে হ্যালো, দেখো এই ছবিটা, আমি এই ছবিটা দিয়ে শুরু করলাম। এই ছবিটাতে কি সৌরজগৎ, কিন্তু এই যে সূর্যের এই অংশ, সৌরজগৎ হলো এই সূর্যের চারিদিকে ঘোরা একটা জগৎ। তাহলে এই সৌরজগৎটা আমাদের এমনি একভাবে দেখলে মনে হয় এটা বোধহয় স্থির একটা জিনিস, কিন্তু এই সৌরজগৎটা ঘুরে বেড়াচ্ছে। এই যে মেঘের মতো জায়গাটা, এটি হলো আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি। এখানে সূর্যের মতো 40,000 কোটি নক্ষত্র আছে। আমরা যদি পদ্মা মেঘনার সঙ্গমস্থলে যাই চাঁদপুরের দিকে, তোমাদের কি চাঁদপুরে যাওয়ার অভিজ্ঞতা হচ্ছে লঞ্চে করে? যদি হয় দেখবা, যদি অন্ধকারে যাও দেখবা আকাশের দিকে একটা জল জলে ব্যান্ডের মতো একটা ধারা, ওটাকেই বলা হয় মিল্কি ওয়ে, অর্থাৎ ছায়াপথ, যেটা নক্ষত্রের সাথে। ওটা আমরা একটা অংশকে দেখি মাত্র, ওই অংশটাকেই আমরা দেখি। ওইটা সম্পূর্ণ অংশটাই হলো এরকম একজন শিল্পী তা অঙ্কন করেছে। এই পথটা পুরো সৌরজগৎ ঘুরে আসছে, অর্থাৎ সৌরজগৎ ভীষণভাবে গতিশীল, সেকেন্ডে 140 মাইল বেগে সে ছুটে চলেছে। কিন্তু প্রাচীন মানবরা চিন্তা করত এই পৃথিবীটা হলো কাছিমের পিঠের উপরে হাতি, হাতির পিঠের উপরে পৃথিবী। এটা কতদিন আগের কথা? অনেক দিন আগের কথা। কিন্তু এই ধারণা অনেক দিন বজায় ছিল, এমনকি 300 বছর বা 200 বছর এখনো অনেক মানুষকে জিজ্ঞাসা করলে এরকমই বলবে। এটা সমস্যাটা হচ্ছে এই যে আমরা সেখান থেকে উঠে আসতে পারিনি, বা এই যে আমরা এগিয়েছি, অর্থাৎ মানব জাতি যে এক, প্রত্যেকের সাথে প্রত্যেকের বিনিময় দরকার, সেটা বোঝাতে পারি। কয়েকটি তিমি মাছের, তিমির উপরে, তিমি কিন্তু মাছ নয়, স্তন্যপায়ী প্রাণী, তিমির উপরে এই পৃথিবীটা দাঁড়িয়ে আছে, শামুকের খোলসের ভিতরে এই পৃথিবী। এরকম অনেক চিন্তাই মানুষ করেছে, কিন্তু এর মধ্যে একটি সত্য নিহিত আছে, মানুষ আসলে নিজেকেই জানতে চেয়েছে। প্রথম পিথাগোরাস চিন্তা করলো যে যদি চাঁদের ছায়া থেকে, এবং তুমি যদি সমুদ্রের পাড়ে দাঁড়াও, কি দেখবা? দেখবা জাহাজগুলো ক্রমশ উঠে আসছে, তাই না? আবার নিচে নেমে যাচ্ছে। এর মানে হচ্ছে পৃথিবী গোল, গোল না হলে এরকম হতে পারে না। সেও চিন্তা করেছিল যে একটা গোল বস্তু কিভাবে কাজ করতে পারে। কিন্তু
পিথাগোরাসের পরে অ্যারিস্টটল কিন্তু এটাকে গোল বলতে তার খুব অসুবিধা হচ্ছিল। কেন? বা তার সময়কার লোকে, তার কারণ ছিল গোল হলে গড়ায় পড়ে যেতে পারে, ছিটকে পড়ে যেতে পারে, কি পৃথিবীকে আটকে রাখবে? এই প্রশ্ন আসতে পারে না? অনেক সময় দেখবা যে আমরা বলি যে পৃথিবী বোধহয় এই গোল, প্রাচীন মানুষদের মাথা বোধহয় ভালো ছিল না খুব একটা, তার ফলে এই পৃথিবী গোল এটা বিশ্বাস করতে পারেনি বা বুঝতে পারেনি। কিন্তু তারা বুঝেছিল যে পৃথিবী যদি গোল হয় তাহলে তো গড়ায় পড়ে যাবে, কিভাবে সে আটকে থাকবে? যাই হোক, ওই চিন্তা যখন চলছিল তখনও এরাটোস্থেনিস নামে একজন ব্যক্তি, যাকে বলা হয় পৃথিবীর প্রথম ভূগোলবিদ, উনি দেখালেন একটা লাঠির ছায়ার উপর ভিত্তি করে পৃথিবীর পরিধি কত। পরে আধুনিক সময়, তার 2000 বছর পরে যখন আমরা আবার মাপলাম পৃথিবীকে, তার মাপ থেকে 1% মাত্র এদিক ওদিক। সে একটা লাঠিকে কেন্দ্র করে এই পৃথিবীর পরিধি পরিমাপ করে ফেলছিল। কত বছর আগে? 2200 বছর। চিন্তা করা যায় মানুষের মাথা কিরকম। অনেকে বলে না এই যন্ত্রটা ছাড়া আমি কাজ করতে পারবো না, ওই যন্ত্রটা ছাড়া কাজ করতে পারবো না। কিন্তু মস্তিষ্ক এমন একটা ব্যাপার যা এমন এমন সব কৌশল উদ্ভাবন করতে পারে, এমন এমন সব মানে সৃজনশীলতা তার মধ্যে দিয়ে বের হতে পারে, যে কোনো কিছু করতে পারে। তুমি আমেরিকাতে থাকো, অথবা বাংলাদেশে থাকো, অথবা ককেশাস পর্বতমালায় থাকো, অথবা হিমালয়ে থাকো, কিচ্ছু আসে যায় না। মানুষের মস্তিষ্ক অপরিমেয় ক্ষমতাশালী। এই মাগেল্লানের কাছে আমরা ঋণী। এই মাগেল্লান প্রথম আমাদেরকে বোঝালো, সে জানতো না যে পৃথিবী গোল হওয়ার কারণটা কি, গোল না হলে সমস্যাটা কি। সেই সমস্যা কিন্তু চলছিল। এটা 14 সেঞ্চুরির কথা, 14 বা 13 সেঞ্চুরির কথা। এই পর্তুগিজ নাবিক, সে বলল যে এই পৃথিবী গোল এবং একে আমি ঘুরে আসবো। আরো অনেকে চেষ্টা করেছিল, কিন্তু এর নামটা আমরা জানি বিশেষ কারণে। এই রওনা দিয়েছিল এবং সমস্ত নাবিক, প্রায় 300-400 নাবিক সহ সম্পূর্ণই মারা যায়। ফিরে আসে মাত্র 7 জন। সেভিল বন্দরে, স্পেনের সেভিল বন্দরে ফিরে আসে এবং প্রথম বলে আমি পৃথিবী ঘুরে এসেছি। এই মানুষ বিশ্বাস করে, তার মানে পৃথিবী ঘুরে এসেছে, মানে ওই পাশে যখন সে গিয়েছে তখন সে পড়ে যায়নি, তার মানে পৃথিবী পড়ে যায় না। কোপার্নিকাস, কেপলার এবং নিউটন হয়ে আমরা প্রথম বুঝতে পারলাম এই পড়ে না যাওয়ার কারণ কি। হ্যাঁ, এটা বুঝতে পিথাগোরাসের পরে 2000 থেকে 2500 বছর সময় ব্যয় হয়েছে। অতএব কখনো আমরা এটা চিন্তা করব না যেটা আমি বুঝতে পারছি না, বা এটা আমরা চিন্তা করছি মানে মানে আমাদের কষ্ট হচ্ছে। এইভাবেই মানুষ এগিয়েছে। আমরা বইতে মুখস্থ করে ফেলি পটাপট পটাপট, কিন্তু আসলে এই জিনিসগুলোর যে অনুধাবনের জন্য একটা প্রক্রিয়া দরকার, সেটা আমাদের এডুকেশন ব্যবস্থায় তৈরি করতে সামর্থ্য হয়নি। তো অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম করবে, আমরা সেই আশাবাদী করি। যখন পৃথিবীর চারিদিকে সূর্য এবং অন্যরা ঘুরতো, সেরকম একটি মডেল সেই সময়কার। এই টলেমিও কিন্তু বুঝতে পেরেছিল যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, কিন্তু সে দেখলো অ্যারিস্টটলীয় মতবাদ এত প্রভাবশালী, সেই জন্য ঝুঁকিটা নিল না। সে একটি বই লিখে ফেললো, আলামজেস, যার বই 2000 বছর ধরে রাজত্ব করলো, এবং ওখান থেকে সমস্ত জ্ঞান বিজ্ঞান উৎসাহিত হতো এবং গাণিতিকভাবেও শক্তিশালী ছিল। এই সেই টলেমি, যিনি সত্যি সত্যি বিজ্ঞানকে একটা সিস্টেমেটিক জায়গায় নিয়ে এসেছে। তার এই মডেলটি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। কেন পৃথিবী থেকে দেখলে এই সৌরজগৎকে অনেক জটিল মনে হয়? তার কারণ হলো এইরকম কাজ, ঘূর্ণন গুলো, এই প্ল্যানেট গুলো ঘুরছে এরকম, ফলে অনেক জটিল লাগে। কিন্তু আমি যদি একটা সূর্য থেকে দেখি, তাহলে এই যে লুপ এপিসাইকেল বলে, এইটাকে আর এই লুপ মোশনটা আর থাকে না, সেটা অনেক সরল থাকে। সেই জিনিসটা কোপার্নিকাস প্রথম বুঝতে পারে, কিন্তু তার আগে 2000 বছর আগে আরেকজন বুঝতে পেরেছিল, কিন্তু সেটাকে প্রমাণ করতে পারেনি গাণিতিক ভাবে। তার নাম ছিল অ্যারিস্টাকাস। দেখি তার ছবিটা আমরা এখানে পাই কিনা। কত জটিল দেখো পৃথিবী থেকে এই সৌরজগৎটাকে দেখলে, দেখছো মাথা গরম হয়ে যায়। টলেমি বলছিল যে এটা 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 দেখাচ্ছে বা এটা হিসাব করাচ্ছে, বরং একটা সৌরজগৎ নির্মাণ করা আমার কাছে সোজা। কিন্তু মানুষ এমনই এক আজব ব্যাপার যে সে এটাই লিপিবদ্ধ করে রেখে। কিন্তু দেখো, সূর্য থেকে যখন পৃথিবীকে দেখে, কি সরল সুন্দর, এক ধরনের মিউজিক্যাল, তাই না? এটাকে কেপলার বলছিল হারমোনি অফ দ্য ওয়ার্ল্ড,
কি অদ্ভুত নাম, তাই না? সৌরজগতের একটি আধুনিক রূপ। এই হলো সেই অ্যারিস্টট্যাটাস যে 2000 বছর আগেই বুঝতে পেরেছিল এই মডেলটার মাধ্যমে। কোপার্নিকাসের মডেলটা এই মানুষের মাথার মতো এই যে মুখটা, এটাকে সূর্য হিসাবে ধরে রাখছে এবং সূর্যকে স্থির হিসাবে ধরে রেখেছে। সূর্য কোনো গতিশীল বস্তু নয়। এই সেই কোপার্নিকাস। কোপার্নিকাসের কথাটা যখন প্রথম বুঝতে পারে, যখন এই বইটাকে ব্যান্ড করা হয়, এটাকে পড়তে পারবে না, তখন এই ভদ্রলোক জিওর্দানো ব্রুনো, উনি এটাকে নিয়ে বের হয়ে পড়ে এবং প্রচার করা শুরু করে। ওনাকে জ্বলন্ত আগুনে পোড়ায় মারা হয় এবং যখন ওনাকে পোড়ানো হয়, তখন ওনাকে বলা হয় যে তুমি এখনো বলো যে তুমি যা বলেছো ভুল, তাহলে তোমার মৃত্যুটা অধিকতর সহজ হবে। তখনও বলেছিল যে তোমরা যা বলছো তা যদি আমি করি, আমার মৃত্যুটা আরো জটিল এবং ভয়ঙ্কর হবে, আমি আমার কথায় থাকবো। এবং ওইভাবে ক্রুশে বিদ্ধ করে, প্লেগ তার শরীরে বিদ্ধ করে জ্বালিয়ে তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। অর্থাৎ বিজ্ঞানের যে অগ্রগতি তা খুব সহজ এবং সরল নয়, অনেক নিষ্ঠুর বটে। এই হলো কেপলার, যে এই গ্রহগুলো কিভাবে ঘুরে কোপার্নিকাস বলেছিল বৃত্তের মতো, কিন্তু উনি বললেন না, ঠিক বৃত্ত না, একটু চাপা, ডিমের মতো। ডিমকে কেন্দ্র করলে যেরকম হয়, একটু চাপা, উপবৃত্তাকার। তিনি সেটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন এবং প্রমাণ করেছিলেন। আমরা কেপলারের সূত্র, যদি আমরা জানি না দশম শ্রেণীতে এটা পড়ানো হয় কিনা এখন, কেপলারের সূত্র বলে একটা সূত্র আছে, কিন্তু ইন্টারমিডিয়েটে নিশ্চিত যেটা পড়ানো হয়। তা এই জিনিসটা উনি বের করেন এবং এর জন্য উনি পুরো জীবনটাই ব্যয় করেন। মজার ব্যাপার হচ্ছে যে উনি যখন এই সূত্রটা নিয়ে কাজ করেছিলেন, তখন একটা অদ্ভুত কাহিনী আছে। সেই গল্পটা কিরকম? উনি বললেন যে বৃত্ত হলো ঐশ্বরিক একটি ব্যাপার, এই বৃত্তকে কখনো খণ্ডানো যাবে না, এই বৃত্ত থেকে বের হওয়া যাবে না। কিন্তু হিসাব নিকাশ করলে দেখা যাচ্ছে বৃত্ত থেকে আমাকে বারবার বের হয়ে যেতে হচ্ছে, মিলছে না। সে বারবার চেঞ্জ করতেছে। সে ক্লাসরুমে যখন ঢুকতো, সে ওগুলোই চিন্তা করতো। তার ছাত্ররা তার ওই বিড়বিড় করা জিনিস দেখলে বের হয়ে চলে যেত, শুনতো না এবং বিরক্তিকর মনে করতো। সে যখন দেখতো মানে কিছু একটা সন্ধান পেত, সে দেখতো তার ক্লাসে কোনো ছাত্র নেই, কেউ নেই, কারণ সবাই তাকে ত্যাগ করে চলে গেছে। এইভাবে তার জীবন কেটেছিল। একদিন সে ঘুরতে ঘুরতে হঠাৎ করে লক্ষ্য করে, এই যে এত অত্যাচার, এত অনাচার, এত দারিদ্রতা, এত ধনী গরিবের এত বৈষম্য, হ্যাঁ, এইগুলো যখন সে দেখে, হঠাৎ করে মনে হলো যে আমাদের এই জাগতিক জীবনে যদি সুষম না, সবাই ঠিক মতো বাঁচতে পারতেছে না, একজন খুব অত্যাচারিত, একজন রাজা, তাহলে কেন গ্রহ জগতে সবকিছু এরকম বৃত্তাকার হতেই হবে, এরকম একটা নিয়ম থাকবে? তখন তার মনে হলো যে আসলে কোনো নিয়মই এইভাবে লিপিবদ্ধ না, যেটা পর্যবেক্ষণ এবং গাণিতিকভাবে সংযুক্ত করা যায় তাকেই আমি নেব। সবকিছুকে, ঈশ্বর সবকিছুর মধ্যে তার প্রভাব বিস্তার করে না। সে তখন আবার হিসাবটা করতে বসে, করে দেখে আশ্চর্য, যদি আমি উপবৃত্তকার হিসাবে মেনে নিই, তাহলে এই সৌরজগৎকে বর্ণনা করা যায়। তিনি আবিষ্কার করে ফেললেন প্ল্যানেটারি ল বা গ্রহ গতিসূত্র। আজকে যখন এই মহাকাশযানগুলো ছুটে যাচ্ছে, এই যে হরাইজন, এই যে প্লুটো নামে একটা, তারপরে ভয়েজার নামে একটা মহাকাশযান, এরা ছুটে যাচ্ছে, এটা ওই কেপলারের লটাই গ্রহসূত্রগুলো অবলম্বন করে ছুটে যাচ্ছে। কেপলার ওই কাজগুলো করার পরে হয়তো একটু শান্তি পেতেন, কিন্তু ওই মুহূর্তে উনি ভাবলেন যে এই যে আমরা যা আবিষ্কার করলাম বা জানলাম, এ তো মানুষকে জানানো দরকার। উনি একটা বই লিখলেন, একটা ড্রিমটা লিখতে যেয়ে উনি ক্যারেক্টার হিসেবে দাঁড় করালেন ওনার নিজেকে, ওনার মাকে, ওনার পরিবারের পরিজনকে। ওই বইটা ভীষণভাবে প্রভাব বিস্তার করেছিল এবং ভেবেছিল যে চাঁদের বর্ণনা দিয়েছিলেন যে আমি চাঁদে কিভাবে নামবো। যেহেতু তিনি গ্রহগতি বিদ্যার সূত্রগুলো জানতেন, ফলে তিনি বুঝতে পেরেছিলেন যে কোন গতিতে চললে, কিভাবে গেলে চাঁদে পৌঁছানো যাবে। মজার ব্যাপার, ওই বইটাই তার কাল হয়ে দাঁড়ালো। তার মাকে, যেহেতু তার মা শেষ বয়সে পৌঁছে গিয়েছিলেন, এক ধরনের নানা তামাক জাতীয় খাবার খেতেন বা খেতেন। ওই সময় নারীদের
খুব ডাইনি নামে মানে ডাইনি বলে অভিহিত করতো এবং অত্যাচার করা হতো, মেরেও ফেলানো হতো। এবং 16-17 সেঞ্চুরিতে প্রচুর নারীকে বা মেয়েদেরকে এভাবে মেরে ফেলানো হয়েছে ডাইনি অপবাদে। তার মাকেও লোহার কারণে বন্দি করে রাখা হয়, তিনি জানতে পারেন। তোমরা চিন্তা করো যে একজন রাজকীয় গণিতবিদ যখন এই কথা বুঝতে পারে, সে রাজকীয় সমস্ত কিছু ছেড়ে সে চলে যায় তার মাকে উদ্ধার করার জন্য অন্য একটা শহরে, অন্য একটা জায়গায়। তিনি আদালতে যুদ্ধ করেন, তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, নানাভাবে করে আদালতের সামনে শেষমেশে প্রমাণ করতে সমর্থ হয় তোমরা যাকে ডাইনি বলে অভিহিত করছো সেটা আসলে ডাইনি না, এক ধরনের অসুখ হতে পারে, কখনো কখনো মস্তিষ্ক বিভ্রান্ত হতে পারে। এইভাবে তিনি 400 নারীকে বাঁচান সেই সময়, এবং তার জীবনে আর কোনোদিনই কোনো কাজ করা হয়নি। এইভাবে কেপলারের জীবনটা পথের মধ্যে। এই হলো গ্রহগতিসূত্র বুদ্ধার কাহিনী। আমরা সামনের দিকে যাই। কেপলারের সাথে যিনি কাজ করেছিলেন টাইকো ব্রাহে, যিনি টেলিস্কোপ ছাড়াই নক্ষত্রগুলোকে নিখুঁতভাবে নিরূপণ করতে পেরেছিলেন, তার একটি মডেল আছে। যদি আমরা পৃথিবী থেকে দেখি তাহলে আমরা দেখব যে সূর্যের চারিদিকে, এই যে সূর্যের চারিদিকে দুটো মডেল আমরা দেখব, এবং এইভাবে তিনি দেখেছেন। অর্থাৎ মানে সৌরজগতের ধারণায় আসতে আমাদের কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। কেপলার এবং টাইকো ব্রাহে আলাপ করছে এবং তাদের মানমন্দির, এখানে কিন্তু কোনো টেলিস্কোপ নেই, খালি চোখেই একটা নির্দিষ্ট হোলের মধ্যে দিয়ে এই শক্তিকে, মহাকাশকে দেখছে। এই যে হলো কেপলারের গ্রহগতিবিদ্যার সূত্রের মডেল। কি উপবৃত্ত আমরা বলি, দুটো ফোকাস বিন্দু থাকে,